স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, সাম্প্রতিক রাজনীতির নানান ইস্যু নিয়ে আলোচনা করে থাকি আমরা এই আয়োজনে। আমাদের সাথে আজকে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি মব সহিংসতা নিন্দাতে শেষ। আলোচনার জন্য তিনজন আছেন, পরিচয় করে দিচ্ছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জামায়াত ইসলামী। আরও আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন আকবর হোসেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে। মানিকগঞ্জে বাউলদের ওপর তৌহিদি জনতার হামলা, আহত 4। নিশ্চয়ই ইতোমধ্যে সবাই এই খবরটা আসলে আমরা জানি। এই তৌহিদি জনতা কারা, এই প্রশ্ন অনুসন্ধানে গণমাধ্যমে রিপোর্ট এসছে যে স্থানীয়রা দাবি করছেন তৌহিদি জনতার ব্যানারে জামায়াত এবং সালাফি পন্থীরা এই হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে এই কথিত তৌহিদি জনতা আসলে কারা, যারা সাধারণ মানুষের ওপর এরকম হামলে পড়ছে? তাদের উদ্দেশ্য কি হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৌহিদি জনতা এক এক এলাকায় এক এক গ্রুপ অফ পিপল হতে পারে, কিন্তু তাদের প্রত্যেকের উপরেই সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে। এটা আমি এ কারণেই বলছি যে এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন সরকারের তরফে কেবলমাত্র কন্ডেম করা ছাড়া বা নিন্দা জানানো ছাড়া আর কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয় নাই সো দ্যাট এই মবোক্রেসিটা বন্ধ হয়। 5ই অগস্টের পর যখন একটার পর একটা এ ধরনের ঘটনা ঘটছে, একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে। কখনো আমরা দেখছি যে তারা বাউল সম্প্রদায়, কখনো দেখছি তারা যারা হয়তো আপনার যেটাকে বলা হয় মানে ইসলামের যেই যেই পন্থাটার উপরে তারা এই আক্রমণটা করছে সেটা তাদের উপরে দেখছি। কখনো দেখছি আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, কখনো আমরা দেখছি এটা হয়তো কোনো নারী ফুটবল টিম যারা এলাকায় ফুটবল খেলার আয়োজন করছে তাদের উপরে হচ্ছে, কখনো আমরা দেখছি সেটা গাইড হাউস বা যেখানে নাটক হয় শিল্পকলা একাডেমি সেখানে গিয়ে নাটক বন্ধের বা কালচারাল অ্যাক্টিভিটিস বন্ধের জন্য তারা কাজ করছে। সো এক এক সময় এক এক দিকে এটা আপনারা যদি প্যাটার্নটা লক্ষ্য করেন, আপনি দেখবেন যে এখানে যেই মানুষদের মুখ আমরা সামনে দেখি তারা কিন্তু আপনার আমার মতোই সাধারণ মানুষ। তাদের স্পেসিফিক কোনো দলীয় পরিচয় আছে কিনা এটা কখনো খুঁজে বের করতে দেখিনি, বাট আপনার এই রিপোর্ট বলছে যে জামাত সহ এরকম কয়েকটি পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স তাদের সঙ্গে হয়তো আছে। এর বাইরেও কিন্তু প্রচুর মানুষ এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে মানুষগুলো একত্রিত হচ্ছে, কারা তাদেরকে একত্র করছে, কারা তাদেরকে উস্কে দিচ্ছে, কারা তাদেরকে মোটিভেট করছে, বের করার দায়িত্বটা সরকারের। এবং যাতে একটি ঘটনা ঘটবার পরে সেকেন্ড আরেকটি ঘটনা না ঘটে সেটা মেক শিওর করার দায়িত্ব সরকারের। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা আছেন একজন। তারা আসলে কি কাজ করছে আমি বুঝতে পারি না। আপনি যেরকমটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আমরা এরকম মবোক্রেসি দেখতে পেয়েছি, সেটা রাজনৈতিক নেতাদের বাড়ির ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর বলি বা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে আমরা দেখেছি। এটা অনেক সময় এর আগে যেটা বলা হতো এরকম ধারাবাহিক ঘটনাগুলোর আগে যেটা ক্ষোভের বহিঃপ্রকাশ, তো এই ঘটনাগুলোকে কি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ বা প্রেশার গ্রুপের কাজ বলে দায় এড়ানোর কোনো সুযোগ আছে কিনা? আপনি আমাকে বলেন, যখন আপনি যদি টার্গেট গ্রুপ বা ভিকটিম গ্রুপ কারা এটা দেখেন, তাহলে আপনি দেখবেন এখানে প্রধান ভিকটিম হচ্ছে নারীরা। দেখা যাচ্ছে কোনো হয়তো অভিনেত্রী তিনি শোরুম উদ্বোধনে যাবেন, সেখানে ঝামেলা করা হচ্ছে। কোনো অভিনেত্রী হয়তো কোনো কিছু অর্গানাইজ করছেন, কোনো অনুষ্ঠান অর্গানাইজ করছেন, সেখানে গিয়ে বন্ধ করা হচ্ছে। কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেখানে গিয়ে সেটাকে থামানো হচ্ছে। মেয়েরা ফুটবল খেলবে, সেখানে গিয়ে থামানো হচ্ছে। সো প্রথম টার্গেট বা প্রথম ভিকটিম গ্রুপ হচ্ছে নারীরা। সেকেন্ড টায়ারে আছে সমাজের যারা হয়তো কিছুটা সংখ্যালঘু সম্প্রদায়, ফর এক্সাম্পল আহমেদিয়া গ্রুপ, তাদের উপরে আক্রমণটা হচ্ছে। কিংবা যারা বাউল সম্প্রদায় তাদের উপরে হামলাটা হচ্ছে। সো কিংবা যারা মাজার ভক্ত তাদের উপরে এই হামলাটা হচ্ছে। এবং এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স বলছে 365 দিনে 370-80টার উপরে মাজার হামলার শিকার হয়েছে। আপনি আমাকে একটা ঘটনা দেখান যেখানে এটার বিচার হয়েছে। আমরা এটাও দেখেছি যে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল তারা হয়তো এখন বাড়িতে নাই,
দেশের বাইরে পালিয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম একজন সাবেক সংসদ সদস্যের ভাইয়ের এলাকার বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, এবং ওই বাড়িতে নারীরাই ছিলেন কেবল, এবং তারা বেরিয়ে এসে অসহায়ত্ব প্রকাশ করছিলেন যে আমরা তো রাজনীতি করি না, আমার আত্মীয় রাজনীতি করে কিন্তু আমি তো করি না। সো এই যে আপনি একটা ট্রেন্ড চালু করলেন, এই ট্রেন্ডটা কি আপনি চাইলেই বন্ধ করতে পারবেন? পারবেন তো না। আগামীতে হয়তো যারা মানে যে অবস্থায় গেলে একটু সুবিধাজনক অবস্থা এখন যারা আছে, তারা যখন ভিন্ন দিকে যাবে, কিছুটা অসুবিধাজনক অবস্থায় পড়বে, তখন যে তাদের উপরে এই আক্রমণগুলো হবে না, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আর সরকার এখান থেকে যে সুবিধাটা নিচ্ছে, আমি এক কথা বলে শেষ করে দেই, সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু সরকার চায় একটা প্রেসার গ্রুপ তার পক্ষে থাকুক, সো দ্যাট তারা অনেক সরকার যে কথাগুলো বলতে পারে না কিন্তু যে কাজগুলো তারা করতে চায়, তারা চায় প্রেসার গ্রুপ ওই আওয়াজটা তুলুক, সো দ্যাট সরকার খুব ইজিলি ওই কাজটা করে ফেলতে পারে। সো এই প্রেসার গ্রুপটাকে লালন পালন করা, এদেরকে আইনি প্রোটেকশন দেওয়া, এরা কোনো রকম বাড়াবাড়ি করলে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা না দেয় সেটা এনশিওর করা, এই কাজগুলোই সরকার করছে, এবং সে কারণে এত বেশি মবের ঘটনা আমরা ঘটতে দেখছি। আবার আসবো অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে যেতে চাই। গত 1-1.5 বছরে আমরা সঙ্গীতের অনুষ্ঠান বন্ধ করা বা সেখানে আক্রমণ চালানো, তারপর আমরা দেখছি যে সঙ্গীত শিল্পী, সুফি গায়ক, পালাকার, বয়াতি, বাউলরা তারাও আক্রোশের শিকার হচ্ছেন। এটাকেও ডিরেক্ট সংস্কৃতির উপরে আঘাত কিনা? আর আপনাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগটা আসছে, জামায়াতের নেতৃত্বে এই তৌহিদি জনতার যে মব, সেটি কি আসলে সৃষ্টি করছে কিনা? মানে আপনারা কি ভিন্ন মত এবং সাংস্কৃতিক যেই চর্চা সেটিকে দমনের চেষ্টা করেন কিনা, এই অভিযোগের? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। প্রথমত হচ্ছে আসলে এখন বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই উদ্দেশ্যমূলকভাবে এটা দায় চাপানো হয় জামাত ইসলামের উপরে। কারা চাপায়? যারাই চাপাক। দেখুন, তৌহিদি জনতা আক্রমণ করেছে, এখানে জামাত আপনি কোথায় পেলেন? জামাত ইসলামী রাজনীতি এখন এগুলো নিয়ে আমরা পড়ে থাকি না, অনেক কাজ আমাদেরকে করতে হয়। যেটি আমাদের রুমিন আপা বলেছেন, এটা উনি সঠিক বলেননি। জামাত ইসলামের সাথে এসে দূরতম কোনো সম্পর্ক নেই। জামাত ইসলামের কোনো নেতা তো দূরের কথা, কোনো কর্মী, সাধারণ সমর্থক পর্যন্ত এই জাতীয় কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা মনে করি বাংলাদেশটা আমাদের সবার মত প্রকাশ স্বাধীনতা আছে। তবে যেই কথাটি বাউল শিল্পী বলেছেন এটি উচ্চারণ করার মতো নয়। যথেষ্ট তিনি অশালীন এবং অশ্লীল কটূক্তি করেছেন। আমাদের এই বাংলাদেশ তো আমরা সহনশীল অবস্থায় সবাই থাকি, সবাইকে সবার বিশ্বাসের উপরে শ্রদ্ধা বোধ দেখাতে হবে। তো আল্লাহর সামনে তিনি যে কথাটি বলেছেন, এটা শুধু আমরা কেন, যে কোনো একজন যার মধ্যে বিন্দু মাত্র ইমান আছে তিনিও প্রতিবাদ করতে পারেন। কারণ আপনি যখন আমার ইমানে আঘাত করবেন, ধরেন যে কোনো ব্যক্তি, দেখুন বাংলাদেশের মানুষ ইসলাম কতটুকু মানে সেটা পরের বিষয়, কিন্তু যখন সে দেখে তার আঘাত আসে ধর্মীয় অনুভূতিতে, তখন তিনি খুব প্রটেস্ট করেন। এটা তেমন একটা ঘটনা ঘটেছে, সেখানে যারা ছিলেন তৌহিদি জন তারা সেখানে প্রতিবাদ করেছেন, কিন্তু এর সাথে জামাতে দলগত কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো সম্পৃক্ততা এটা নেই। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো প্রমাণ থেকে প্রমাণ হাজির করুন, কিংবা ওই পত্রিকা ধরুন যেই পত্রিকায় রিপোর্ট করেছে জনগণকে বিভ্রান্ত করা, এবং সেই রিপোর্টারকে আমাদের আইনের আওতা আনতে হবে। কেন তিনি একটা ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য জামাতকে দায়ী করছেন? দেখুন, যেটি পত্রিকা আমরা দেখলাম, এই আয়োজনটি কারা করেছে? ইসলাম এই আয়োজনটি বিএনপি করেছে। তো বিএনপি এখন এই আয়োজনটি কেন করেছে, কিংবা এটার পরে বিএনপির দলীয় অবস্থান সেখানে কি ছিল, কিংবা এরপরে এগুলো তো আমাদেরকে দেখতে হবে। আপনি ঘটনার উপরের দিকটা আপনি দেখবেন, নেপথ্যে কারা এই কাজটি করেছেন, আদৌ উদ্দেশ্যমূলক কাজটা করা হচ্ছে কিনা, সেটাও কিন্তু আমাদের দেখার সুযোগ সেখানে আছে। দেখুন, জামাত ইসলামী কারো সাংস্কৃতিক কার্যক্রমে আঘাত করার মানসিকতা, চিন্তা, এর সাথে আমরা কখনো একমত নই। আমরা মনে করি আমাদের বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সুতরাং সবাই সবার মতটাকে প্রকাশ করতে পারেন। কারো মতকে জোর করে আমি মব সৃষ্টি করে মানে বিনষ্ট করে দেব, এই ধরনের কার্যক্রম জামাত ইসলামী কখনো সম্পৃক্ত ছিল না, বর্তমানে ভবিষ্যতে। এই ধরনের ঘটনার পরে আপনারা কি আপনাদের দলীয় কোনো অবস্থান ব্যাখ্যা করেছেন, বা আপনারা কি, যেমন অনেক দলই নিজেদের জায়গা থেকে নিন্দা জানিয়েছে, হয়তো এগুলো গুরুত্ব বিবেচনা করে শুনেন, জামাত ইসলামী সব আমরা অ্যাড্রেস কেন করব? জামাত ইসলামী আমরা প্রয়োজন মনে করলে আমরা অ্যাড্রেস করব,
কোথায় কোন ঘটনা কোন পত্রিকায় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তো এটা প্রয়োজন মনে হতে পারে। পত্রিকায় লিখেছে জামাত এখানে বলেছে আর আমরা গিয়ে আবার প্রতিবাদ করব, এগুলো আসলে আমাদের এখন কাজের মধ্যে। আমরা অনেকগুলো গুরুত্ব ইস্যু নিয়ে আমরা কাজ করছি এবং আমরা মনে করি এই জাতীয় কাজের সাথে এগুলো আমি ইগনোর করার মধ্যে নিয়ে আমাদের করলাম। দেখুন বাংলাদেশে মব কারা করছে এখন, আমি তো মনে করি মবটা দেখুন গতকাল পরশুদিন তিতুমির কলেজে ইসলামী ছাত্র শিবির ব্যানার লাগাচ্ছে, সেই ব্যানারে বহিরাগত নিয়ে এসে ছাত্রদল হামলা করেছে। এটা কি মব নয়? এই মব তো ওনারা তৈরি করেছেন। একটা ছাত্র সংগঠন এখন ওপেন ডেমোক্রেসি আমাদের, আমি আমার ব্যানার পোস্টার লাগাবোই, সেখানে হামলা করার কারণটা কি? এটা তো এক ধরনের মব। দেখুন আমাদের এই মনোনয়নের যে ঘটনাগুলো এখন ঘটছে বিভিন্ন জায়গাতে, এটা এক ধরনের মবের পর্যায়ে পড়ে। আপনার ছাত্র শিবির মসজিদে বসে কোরআন তালিম করে, কোরআন তো মসজিদে পড়ার জায়গা, সেখানে গিয়ে হামলা করা, এটা এক ধরনের মব। আপনি তালিমে বাধা দিচ্ছেন, এটা এক ধরনের মব। আমরা মনে করি এই সবগুলো সোর্স কিন্তু এক জায়গায়, বিভিন্ন খাতে দেশকে নেওয়ার জন্য এই কাজগুলো সেখানে করা হচ্ছে। জি আকবর হোসেন, আপনার কাছে যেতে চাই। অনেকগুলো বিষয় আলোচনাতে এর মধ্যে এসছে যে সরকারের কি কি আসলে করণীয়, সেই বিষয়গুলো এসছে। আমি আরেকটু যোগ করতে চাই, গত 7 নভেম্বর নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই, বাংলাদেশে অনেক আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, আমাদের সময় কিছু হয়েছে, আমরা এটা অস্বীকার করি না, কিন্তু এখন সব নিয়ন্ত্রণে এসে গেছে। দেশে কি সত্যি মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করা গেছে? প্রথম কথা হচ্ছে যে প্রেস সচিব যেটা বলেছেন আমি ওনার কথাকে ডিফেন্ড করতে পারবো না, বা আমি ওনার কথা উনি কি বলেছেন সেটা আমি পুরোপুরি জানিও না। আমি যেটা বলতে পারি যে আমার পর্যবেক্ষণটা কি। দেখুন এই যে ভায়োলেন্স যেগুলোর কথা বললেন, মব ভায়োলেন্স, এটাকে আমি দুইভাবে দেখি। এখন আপনি এটাকে কোন কনটেক্সটে বিবেচনা করবেন সেটা হচ্ছে ব্যাপার। আপনি একটা কনটেক্সটে বিবেচনা করলে একরকম উত্তর পাবেন, আরেকটা কনটেক্সটে বিবেচনা করলে আরেক রকম উত্তর পাবেন। যদি আপনি রাজনৈতিক কনটেক্সটে বিষয়টাকে দেখেন তাহলে আপনার উত্তরটা একরকম হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলোর সঙ্গে পলিটিক্যাল যে সিনারিও সেটা জড়িত আছে, কিন্তু সেটা একটা উত্তর আমার কাছে আছে যে এই সো-কল্ড তৌহিদি জনতা, এটার আবির্ভাবটা বাংলাদেশে হলো কখন? এটা কিন্তু 5ই আগস্টের পরে হয়নি। আমি রুমিন আপার কথার সঙ্গে আমি ওনাকে কাউন্টার করছি না, বাট একটু স্লাইটলি আমি একটু ইনফরমেশন হিসেবে বলতে চাই। দেখেন বাংলাদেশে আপনার খেয়াল থাকবে শাপলা চত্বরে যখন হামলা হলো, পুলিশ সেখানে বেশ কিছু মানুষ মারা গেল, মাদ্রাসার ছাত্ররা মারা গেল, তখন আওয়ামী লীগ সরকার বুঝতে পারল যে ইসলামপন্থীদের সঙ্গে একটা বড় অন্যায় হয়ে গেছে এবং তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হলে আওয়ামী লীগকে বগলদাবা করতে হবে, এবং সেটা তারা করেছে। কওমি জননী থেকে অনেক কিছু উপাধি তারা পেয়েছে তখনকার সময়, একটা অংশকে তারা হাত করেছিল। এটা তো বাস্তব, এটা অবাস্তব না। এবং আপনি দেখবেন তখন থেকে আওয়ামী লীগ সরকার এই সো-কল্ড তৌহিদি জনতা এভাবে নানাভাবে উত্থান, আশুলিয়ায় নৌকায় আগুন দিত, অমুক জায়গায় সেটা করতো, তমুক জায়গায় সেটা করতো। আমি কয়েকটা উদাহরণ আপনাকে বলি। রুমিন আপা 5ই আগস্টের পর থেকে বলছেন, কিন্তু ব্যাপারটা যে ঠিক 5ই আগস্টের ব্যাপার না, এটা যে একটা সামাজিক এবং কিছুটা রাজনৈতিক ব্যাপারও আছে। রুমিন আপার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয়াবহ হিন্দুদের উপর হামলা ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। রুমিন আপা হয়তো জানবেন, আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমি গিয়েছিলাম, আমি নাসিরনগরে প্রতিটা ঘরে ঘরে ঘুরেছিলাম, আমি তখন সাংবাদিকতা করি। ভয়াবহ আরেকটা ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় রংপুরে। সেগুলো কি মব ছিল? সেগুলো কারা ছিল? তখন তৌহিদি জনতার অস্তিত্ব ছিল না। একটা মানুষের বিচার হয়েছে আপনি দেখাতে পারবেন? একজন। নাসিরনগরের ঘটার পরেও কিন্তু আওয়ামী লীগ 7 বছর ক্ষমতায় ছিল, করতে পেরেছে? কিছু হয় নাই বলে এখন যে কিছু হবে না, আই এম পুটিং ইট অন কনটেক্সট। আপনি যদি কনটেক্সট ছাড়া কোনো কিছু মাঝখান থেকে টান দেন, প্রেক্ষাপট ছাড়া কথা কিন্তু কোনো কথা না, কথা শুধু শব্দ, এটা কোনো কিছু মিন করে না। আমি সেই কনটেক্সটটা বলছি। আচ্ছা, আহমদিয়ার উপর কথা, পঞ্চগড়ে আহমদিয়াদের উপরে সবচেয়ে বড় অ্যাটাক হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকার সময়, একবার না একাধিকবার। এখন আপনি বলতে পারেন, আপনি যে প্রশ্নটা করলেন সেখানে আমি আসি যে তাহলে কি এখন এটা চলতে থাকবে? না, এটা চলতে থাকবে না। আমরা একটা ঘটনা ঘটুক সেটাও চাই না, কিন্তু যে কনটেক্সটটা বিবেচনায় আনতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রক্তাক্ত পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে। এটা কিন্তু শান্তিপূর্ণ উপায়ে হয়নি। আপনি যদি দেখেন যে এই দেশে 4 দিন কোনো সরকার ছিল না, 4 days দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট। মনে থাকবে আপনার না, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে
প্রফেসর ইউনূসের সরকার গঠিত হলো কত 8 তারিখ বিকেলে না, 8 তারিখ। 4 দিন কোনো সরকার ছিল না। আপনি সমসাময়িক জায়গাগুলোতে যেখানে গণবিক্ষোভের মুখে বা এরকম একটা গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতন হয়েছিল, একটা দিন কোনো একটা জায়গায় সরকার ছিল না দেখাতে পারবেন? সিরিয়ার মতো জায়গাতেও তো সাথে সাথে সরকার ইনস্টলড হয়েছে। একই অবস্থা নেপালে হয়েছে, ইজিপ্টে ছিল 2012-13 সালে, তিউনিসিয়ায় ছিল। আমি আপনাকে আর এই ধরনের উদাহরণ দিতে পারবো। সো আপনাকে দেখতে হবে যে আমার পরিবর্তনটা কিভাবে হয়েছে। 18 বছর বা 17 বছর একটা ফ্যাসিজমের ভেতর দিয়ে যখন যাচ্ছেন, আমার সব প্রতিষ্ঠান কিন্তু ভেঙে গেছে। এই পুলিশকে কাজে ব্যাক করিয়ে তাদেরকে একটা নর্মাল সিচুয়েশনে আনতে 7-8 মাস সময় লেগে গেছে। এখন একটা আবার নির্বাচনের প্রস্তুতি সামনে আছে। সো আমি বলছি যে সময়টা কিন্তু বড় অস্থির। দেখুন, আপনি যদি আমাকে পার্সোনালভাবে বলেন যে আচ্ছা এটা কি ধর্মীয় অবমাননা হলো নাকি, ধর্মীয় অবমাননা হলো কি হলো না সেটা আমি জাজ করতে পারবো না। কিন্তু আপনি কি সেই ভিডিওটা দেখেছেন যে বাউলের? আপনার কাছে কি মনে হয়েছে উনি যে কথাগুলো বলেছেন? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, যার যার পার্সোনাল কনটেক্সট এক একজনের কাছে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না, আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না। আপনি কি বলতে, আমি যদি আপনাকে বলি যে বলুন তো এটা ধর্মীয় অবমাননা হয়েছে কি হয়নি, কিন্তু তার বিচার হয়তো অন্যভাবে হতে পারত। সেটাই আমি আসছি। এখন আমি হয়তো বলবো এই ধরনের একটা ঘটনা আমার কাছে হয়তো বা XYZ এর কাছে এটা বড় নাও হতে পারে। আপনি যদি ইউরোপে বা আমেরিকাতে দেখেন, সেখানে কিন্তু জেসাসকে নিয়ে তারা প্রতিনিয়ত ব্যঙ্গ অনেক কিছু করছে, কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু এটা গ্রহণযোগ্য না। তার রিয়াকশন যেটা হয়েছে সেটা কতটা খারাপ সেটা আপনি বলতে পারেন। এটার জন্য আইন আছে, সে যদি কোনো অন্যায় করে থাকে আইন সেটাকে তৈরি, আমি বলবো যে সেটা আইনের মাধ্যমে এটার ফয়সলা হতে হবে। কিন্তু ব্যাপারটা এমন হবে না যে আমার মন চাইলো আর আমি 10 জনকে গিয়ে আমি মেরে দিলাম 50 জন লোক নিয়ে, তাহলে কাল পরশু পর আমার বাড়ির সামনে 50 জন এসে আমার বিরুদ্ধে বলবে যে সে তো ইসলামের অবমাননা করেছে। হতে পারে, এগুলো কিন্তু ঘটবে। সো এটা ঠিক যে গভর্নমেন্টের, আপনি যেটা বলছেন যে সরকার তাহলে কি করছে, আপনি দেখবেন যে এটা কি গভর্নমেন্টের পলিসি? গভর্নমেন্ট কি কাউকে উস্কে দিচ্ছে? গভর্নমেন্ট কি অতি নমনীয় ভাব দেখাচ্ছে? ও কিছুটা নমনীয় বলতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু পুরোটা গ্রিপে আনতে সময় লেগে গেছে, আমি বলবো না যে এখনো গ্রিপে চলে আসছে। সো এই সময়টা কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী যেখানে একটা অস্থির সময় যাচ্ছে, সেখানে এই ঘটনাগুলোর সুযোগ কেউ না কেউ নিতে পারে, নেয়। এবং আমি শেষ করে এই কথা আমি বলবো যে ওই যে ঘটনাটা ঘটেছে মানিকগঞ্জে, সেখানে তো আপনারা ভিডিও ফুটেজ দেখবেন। আমি মনে করি ইচ এন্ড এভরিওয়ান, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, তবে পুলিশের সামনে যখন এরকম মব হয় তখন সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, আমরা আলোচনা করব একটা বিরতি নিয়ে। পুলিশের সামনে হতে পারে, সেটা পুলিশ এখন কি পদক্ষেপ নেবে সেটা দেখতে হবে আর কি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আলোচনার এই পর্যায়ে যাব ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। লীগের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন বা রাজনৈতিক সহিংসতা, এই বিষয়গুলো যাতে এখনকার যে বাস্তবতা নতুন বাংলাদেশে যাতে আর না হয়, সেজন্যই তো আসলে জুলাই অভ্যুত্থান বা আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। কিন্তু গত আগস্টে দেশের 80% মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত, নারীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন 61% মানুষ, আর পোশাকের জন্য রাস্তাঘাটে হয়রানি হয়েছেন এরকম বিষয়টা নিয়ে উৎকণ্ঠিত আছেন 67% মানুষ। এই চিত্রটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটা সার্ভেতে উঠে আসছে। হাসিনার আমলে গুম খুনের রাজনীতি হয়েছে, এগুলোর বিপরীতে এখন কি সেটা মব কেন্দ্রিক রাজনীতি হয়ে গেল কিনা? আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আমার সহ আলোচক দুজনের কথার একটু উত্তর দিই। আমার ভাই বলছিলেন যে আমি জামাতকে দায়ী করেছি এই ঘটনাগুলোর জন্য। এটা আমি দায়ী করিনি, আপনার রিপোর্ট থেকে বেরিয়ে এসছে জামাতের কথা। আমি ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে এইটুকুই কেবলমাত্র বলেছি। আর আপনি খুব সঠিকভাবে বলেছেন, যদি দল এখানে দায়ী না থাকে তাহলে এত বড় একটা অভিযোগের জবাব আসলে কাউন্টার করা উচিত ছিল জামায়াতে ইসলামের, তাহলে আজকে আসলে এই ভুল বুঝাবুঝিটা হয়তো হতো না। আমার আরেক ভাই বলছিলেন যে এটা আসলে নতুন কিছু না, 5ই অগস্টের পর হয়নি, এটি অনেক দিন ধরেই হয়ে আসছে। আমি একবারও বলিনি 5ই আগস্টের পরে মব শুরু হয়েছে। আমি বরং ডেইলি স্টার বাংলা গত জুন মাসে, মানে জুন 2025-এ একটা রিপোর্ট করেছে, সেখানে ডেইলি স্টার বাংলা কি বলছে আমি একটু বলি। ডেইলি স্টার বাংলা বলছে গত 1 দশকের মধ্যে গত 10 মাসে মব সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং তারা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছে, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন থেকে তারা বলছে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের 23শে জুন পর্যন্ত 179 জন মব হামলায় নিহত হয়েছেন।
হামলা তো হয়েছে অসংখ্য, নিহতই হয়েছে 179 জন। গত 10 মাসে 17.9 জন মব হত্যার শিকার হয়েছে, যা গত 10 বছরের মধ্যে সবচাইতে বেশি। বছর ভিত্তিক মব হত্যার সংখ্যা দিচ্ছে 16 সালে 51 জন, 17 সালে 50, 18 সালে 39, 19 সালে 65, 20 সালে 35, 21 সালে 28, 22 সালে 36, 23 সালে 51 এবং 24 থেকে 25 এক বছরে 179। সুতরাং আপনি এই উল্লঙ্ঘনটি খুব সহজেই বুঝতে পারছেন। এবং এই যে এই ডেটাটাও কিন্তু গণমাধ্যমে যে খবরগুলো আসছে সেটার উপর ভিত্তি করে। সো এই ডেটাও কিন্তু অনেক আন্ডাররেটেড। ঘটনা ঘটে আরো অনেক বেশি, পত্রিকায় আসে তার চেয়ে অনেক কম। আমার ভাই বিবিসি বাংলায় দীর্ঘ সময় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, উনি বিষয়টি আমাদের চেয়ে আরো অনেক ভালো জানেন। আমি আরেকটা ঘটনার দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। নুরাল পাগলা রাজবাড়ির গোয়ালন্দের এই ঘটনাটা দেশের আপামর জনসাধারণের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। এই সম্প্রতি যে ঘটনাটি হয়েছে, আমি ওই ভদ্রলোকের অডিও শুনি নাই যে ঘটনাটি দিয়ে আপনি শুরু করেছেন, আমি এক্স্যাক্টলি জানি না উনি কি বলেছেন। মানিকগঞ্জে আমি ধরে নিলাম উনি একটা বড় অংশের মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই আঘাত দেওয়ার ফলে আপনি তাকে পেটাতে পারেন কিনা বা তার উপরে মব হামলা করা যায় কিনা সেটা ভিন্ন তর্ক। আমি না হয় ওই তর্কেও গেলাম না, কিন্তু নুরাল পাগলা ভদ্রলোক তো মারাই গিয়েছিলেন, ওনাকে কবর থেকে তুলে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। ভেরি ইন্টারেস্টিং খবরটা আমি কেন বলছি, আজকে 24শে নভেম্বর আদালতে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছে। ভেরি ইন্টারেস্টিং না? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এবং বাদী তার মামলা প্রত্যাহারের আবেদনে বলছে যে যা হয়েছে হয়েছে, আসামিদের সাথে আমাদের আপোষ রফা হয়ে গেছে, সো আমি আর মামলাটি ফার্দার প্রসিড করতে চাইছি না। আমরা তো আইন অঙ্গনে আমার 22 বছর হলো, 2004 সাল থেকে আমি আইন অঙ্গনে, 26শে আমার 22 বছর পূর্ণ হবে। আপোষ রফা ক্রিমিনাল কেসে কখন হয়, কিভাবে হয়? অনেকে আবার এটাও বলেন যে আমরা আসলে মামলা করতে পারি না কারণ শত্রু বেড়ে যাবে এই কারণে। অ্যাবসলিউটলি। এবং কেন ধরুন রেপ কেস যতগুলো ঘটনা ঘটে তার অনলি 4% মামলা হয়, বাকি 96% মামলাই হয় না। কেন হয় না? একে তো শত্রু, আমার মনে হয় এই প্রশ্নগুলো আকবর হোসেনের কাছ থেকে পাবো। সো আমি আপনাকে এই ঘটনাটি বললাম বোঝানোর জন্য যে যারা মব করছে, যারা হামলা করছে, তাদের প্রকৃত সংখ্যা মানে কতগুলো মবের ঘটনা ঘটেছে সেটাও কিন্তু আমরা জানি না। পত্রিকায় সেগুলোই আসে যেগুলো অতি আলোচিত, ভিডিওর মাধ্যমে যেগুলো অনেক বেশি স্প্রেড করে গেছে, ভাইরাল হয়েছে, সেগুলো পত্রিকায় আসে, সেইটার সংখ্যাই এত। তাহলে প্রকৃত সংখ্যা আসলে আবার আসবো। আকবর হোসেন, আপনার কাছে যেতে চাই। অনেকগুলো বিষয় আসলো যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে অনেক কিছুই ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন, আশা করি সেগুলোর উত্তর দিবেন। আর একই সঙ্গে একটু যোগ করতে চাই, অন্তর্বর্তী সরকারের এই যে 1 থেকে 1.5 বছরের টাইম, এটার মধ্যে যেই কয়টা চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ছিল তার মধ্যে একটা মব বা সহিংসতা যাই বলি, এইটা নিয়ন্ত্রণে একটু বেগ পেতে হয়েছে। সব মিলে আপনার উত্তর জানতে চাই। দেখুন, আমি কিন্তু কোনো জাজমেন্ট দিচ্ছি না, যেটা কেউই বলবে না যে ঘটনাগুলো ভালো, কেউ বলবে না, আপনি একটা লোকও পাবেন না, তাই না? আমাকে জিজ্ঞেস করলে আমি তো বলবো হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি যেটা করার চেষ্টা করছি, আমি কনটেক্সট দিচ্ছি যে কোন কনটেক্সটে ঘটনাগুলো ঘটছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এটা কেউই বলবে না যে হ্যাঁ খুবই চমৎকার সব কিছু চলছে, কিন্তু এটার কনটেক্সটটা কি, কেন এটা হচ্ছে? কারণ আমরা একটা অস্থির সময়ে পার করছি। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে। আপনি দেখবেন যে এই সরকার যখন গঠিত হলো সেদিন একজন উপদেষ্টা ওর কথা আমি শুনছিলাম, যে যখন অফিসে গেলাম দেখি ইন্টারনেট নেই, ইন্টারনেট কে ফিক্স করবে সেটাও জানি না। রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা তুমুল আন্দোলন করছে, এটা কি মালিক কারা, তাদের কেন বেতন বন্ধ হলো কেউ জানে না। হঠাৎ করে রাস্তায় সংখ্যালঘুরা নেমে গেল বিপুল সংখ্যায়, বিভিন্ন গ্রুপ, প্রায় 150-র উপরে প্রতিদিন আন্দোলন মানে এই সময়টাতে হয়েছে, যে যমুনামুখী ঘেরাও করো, এই করো, সেই করো। এগুলো তো সরকার ট্যাকেল করেছে। এগুলো কার সহায়তায় সরকার ট্যাকেল করেছে? সরকারের তো কোনো পলিটিক্যাল ফোর্স নাই। এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, ব্যাক করেছে, সেই জন্যই তো সরকার এগুলোকে মোকাবেলা করতে পেরেছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো যদি এই সরকারকে ব্যাক না করতো এই গভর্নমেন্ট তো ফাংশন করতে পারতো না।
সত্য কিনা বলেন। এটা আমার পর্যবেক্ষণ। আর দ্বিতীয় কথা, রুমিন আপা ডেইলি স্টারের একটা উদাহরণ দিলেন, ওইটা আমি ওনার সঙ্গে মাঝে যাই হোক দীর্ঘদিন একটু অনেকদিন পরে দেখা হলো। সো একটু রুমিন আপা এটা কিন্তু কাউন্টার না, মানে আমি আমার কথাটা বলছি আর কি, যে উনি বললেন যে মব সহিংসতায় হ্যাঁ সবচেয়ে বেশি মারা গেছে ডেইলি স্টার বলেছে। ওকে, উইথ অল ডিউ রেসপেক্ট টু ডেইলি স্টার, মব শব্দটাকে আমরা কিন্তু ব্যবহার করতে শুনছি 5ই আগস্টের পরে। তার আগে কিন্তু এই শব্দটা বাংলাদেশের গণমাধ্যমে উপস্থিত ছিল না। আপনি একটা পত্রিকা আমাকে দেখাতে পারবেন না, নট ইন এ সিঙ্গেল নিউজ পেপার। না, তাহলে আবার ওই প্রশ্ন এসে যে সেকাল আর একালের তাহলে শুনেন, আমি বলি না সেকাল আর একাল, আসছি পরের কথায়। তখন কি হতো, গণপিটুনি বলে একটা শব্দ আমরা ব্যবহার করতাম। একটা উদাহরণ দিয়ে বলি, 2019 সালের 16ই জুলাই, 2019-এর 16ই জুলাই টুকে রাখতে পারেন, বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যে 2011 থেকে 2018 এই 8 বছরে বাংলাদেশে 800 মানুষ গণপিটুনিতে নিহত হয়েছে। 800 রুমিন আপা চাইলে এটা গুগল করে দেখে নেন। 8 বছরে 800, 8 বছরে 800, 2018টা বাদ। এটা হচ্ছে কি, এটা একটা সামাজিক ফেনোমেনাও বটে। মানে আমাদের কি, আমাদের লোকে তো খুব অস্থির হয়ে যায় অনেক কিছুতে, বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকে না, মনে করে আদালতে গেলে বিচার পাবো না, পুলিশ ধরে ছেড়ে দিবে, নানা বিষয় এটার মধ্যে থাকে। শুনুন, আমি যেটা বলছি, আমি কিন্তু ডিফেন্ড করছি না যে এটা ভালো, আমি বলছি যে আই এম জাস্ট পুটিং ইট অন কনটেক্সট, যে কনটেক্সট ছাড়া আমরা যদি শুধু 5ই আগস্টের পরবর্তী সময়টাকে নেই, এটা অন্যায় হবে। একেবারে সময় নেই। অ্যাডভোকেট আতিকুর রহমান কোনো কিছু যোগ করতে চান কিনা? অনেক আলোচনাই হলো। দেখুন, যেটি বলেছেন আমাদের রুমিন আপা, আপনি বলেছেন সেকালে কালের কোনো পার্থক্য, অবশ্যই এখানে অনেক পার্থক্য আছে। দেখুন, যদি আমরা সেকাল বলতে আমরা আওয়ামী লীগের আমল বুঝিয়ে থাকি, সেকালে কি মিডিয়াগুলোর নিয়ন্ত্রণে ছিল না? যে রিপোর্ট উনি দিয়েছেন ডেইলি স্টারের বরাদ দিয়ে, ছাত্র শিবিরের থেকে বেশি মবের শিকার হয়েছে। জামাত শিবির সন্দেহে গণপিটুনির সংখ্যা এই রিপোর্টের কয়েক গুণ সেখানে বেশি হবে। যে পরিমাণ ছাত্রদেরকে ক্রস ফায়ার দেওয়া হয় ছাত্র শিবিরের, এই রিপোর্ট যা তার থেকে বেশি পরিমাণ ক্রস ফায়ারের ঘটনা সেখানে ঘটেছে। তার মানে বিগত সময়ে অনেক ঘটনা ঘটত, সরকারের নির্দেশে মিডিয়া সেটাকে দামাচাপা দিত। এখন মিডিয়ার উপরে সরকারের নিয়ন্ত্রণটা কমে গেছে, সব নিউজ আপনি সেখানে পাচ্ছেন। মনে করি পরিবর্তন এসেছে, এখন মানুষ সব নিউজ পাচ্ছে। আগে তো কোনো নিউজ সেন্সর করা হতো, আপনারা সেটা সাক্ষী আছেন, কিভাবে কোনো একটা নিউজকে মানে যাতে করে আসতে না পারে এরকম কিছু। আমরা মনে করি এখন কিছুটা মিডিয়া স্বাধীন বলে আপনি খবরগুলো পাচ্ছেন। তো যেটা আমরা মনে করি, দেখুন আপনি এই জায়গাতে আমার একটু আপত্তি আছে, যাই হোক আপনি আপনার বক্তব্য। আমরা যদি এখানে বলি, দেখুন আমরা মনে করি বাংলাদেশের এখন মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, সবাই সবার কথাগুলো বলছেন। আর দেখুন, আমি যদি বলি, আপনি এখন মব করা মানে হচ্ছে বোঝাচ্ছেন যে আওয়ামী লীগের লোকদেরকে মানুষ মারছে, যেই নানা কারণে মব মানে দেখুন আমরা যে পরিমাণ মবের মুখোমুখি হয়েছিলাম বিগত সময়ে, যেটা আমাদের কিছুটা একবার বলার চেষ্টা করেছেন, তার কি অংশ এখন নাই। এখন হয় কম, কিন্তু এটাকে খুব ফোকাস করে একটা ভিন্ন দিকে কোনো একটা পক্ষকে খুশি করার জন্য সেগুলোকে এনে কিংবা অন্য কাউকে সুবিধা দেওয়ার কথাগুলো বলা হচ্ছে। আলটিমেটলি মবের যে রাজত্ব চলেছে আওয়ামী লীগের আমলে, তার থেকে অনেক অনেক এখন দেশ স্বাধীন আছে, ভালো অবস্থায় দেশ এখন আছে। একটা বিরতি নিয়ে আসছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে যাব। মব সহিংসতা নিয়ে পর্যবেক্ষণ, আপনি যে কথাটি বলতে চাচ্ছিলেন। না, মব সহিংসতা নিয়ে ঠিক পর্যবেক্ষণ না, আমি পর্যবেক্ষণটা দিতে চাচ্ছিলাম যে অস্বীকারের যে সংস্কৃতি, যেটা আমি আওয়ামী লীগের 15 বছর আমাকে ফেস করতে হয়েছে। তখন একজন আওয়ামী সুশীল থাকতেন, একজন আওয়ামী লীগের কর্মী থাকতেন এবং আমাকে টকশোতে বসতে হতো। তখন আমরা দেখতাম ওনারা দুজন আপ্রাণ চেষ্টা করছেন যে আমি যা বলছি, পত্রিকার যে তথ্য আসছে, যে ডেটাগুলো আসছে, সেগুলো ফলস, সেগুলো ফ্যাব্রিকেটেড, সেগুলো পত্রিকা দিচ্ছে যাতে সরকারকে মেলাইন করা যায়। এই ধরনের একটা টেন্ডেন্সি গত 12-13 বছর আমি যতটুকু সময় আমি মিডিয়াতে কাজ করেছি, আমি এটা ফেস করেছি। এখন আমি দেখছি এই ট্রেন্ডটা থেকে কিন্তু আমরা বের হইনি। এখন জাস্ট সরকারের আসনে বা সরকারের কাছাকাছি আসনে দলের পরিবর্তন হয়েছে, কিন্তু ন্যারেটিভের কোনো পরিবর্তন হয় নাই। আপনি বা আমি বা আমরা যতদিন পর্যন্ত না সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো, যতদিন পর্যন্ত না সমস্যাটাকে আগে স্বীকার করতে হবে। আপনি যদি উড়িয়ে দেন যে না ওই সময় তো অনেক বেশি হয়েছে, এখন আর কি বা এমন হচ্ছে, ওই সময় তো এই শব্দটাই ছিল না, থাকলে তো আপনি পেয়েই যেতেন, মব ছিল না গণপিটুনি ছিল। সো
এইগুলো দিয়ে আসলে আপনি কি সত্যি মনে করেন আপনার ন্যূনতম কোনো সদিচ্ছা আছে বিষয়টাকে অ্যাড্রেস করার? যদি থাকতো তাহলে সরকারের সঙ্গে যারা আছেন তারা খুব স্ট্রংলি এটাকে কনডেম করতেন এবং বলতেন যে এটা আমাদের সরকারের সময় হচ্ছে, আমরা মানছি এবং এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, আমরা আশু ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা না নিয়ে আপনি যখন পূর্ববর্তী সরকারের সময়ও হয়েছে, অন্য শব্দে হয়েছে, শব্দ পরিবর্তন হয়েছে, কিংবা গণমাধ্যম তখন চাপে ছিল তারা বলে নাই, এখন গণমাধ্যম ফ্রি তারা বলছে, আবার আগের সরকারের সময় তাদের সঙ্গে যখন বসতাম তখন তো আর ওনারা কেউ বসতেন না, ওই আমাকেই লড়াইটা করতে হইতো। তখন আমি দেখতাম যে তারা বলছে, গণমাধ্যম বেশি বেশি করে বলছে আমাদের মেলান করছে। সো আপনি এর ঘাড়ে দোষ দিবেন, তার ঘাড়ে দোষ দিবেন, তার ঘাড়ে দোষ দিবেন, তাহলে না আপনি জীবনে কোনোদিন সমস্যা। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, কিছু যোগ করতে চান কিনা? দেখুন, আমরা যেটা বলি যে নানাভাবে আপনি ন্যারেটিভ এখন দাঁড় করানোর সুযোগ আছে। আমরা যখন জামাত ইসলামী 5ই আগস্টের পরবর্তী সময় ওপেন কথা বলা শুরু করলাম, বিশেষ করে এখন মানে একটা দল আমাদের সামনে আছে যাদের সাথে আমাদেরও দীর্ঘ সময় আমরা জোর সঙ্গে ছিলাম। তখন বললাম যে তাদের চাঁদাবাদির কথা বললাম, তখনই তারা কিন্তু সেখানে আমার কথা শুরু করেছে। এখন যত জায়গায় আমরা কথা বলি সব জায়গায় ঘুরে ফিরে এনে মানে জামাতের উপরে দায় চাপানোটা, এবং আমরা দেখলাম যেখানে কিছু ঘটনা ঘটে সেই ঘটনার কোনো যাচাই বাছাই না করেই কিন্তু এটা জামাত করেছেন বলে ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানো আমাদের বিরুদ্ধে। আমরা মনে করি দেশের এখন স্বাধীন আমাদের সুযোগ আছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, মানুষ এখন জানে আসলে কোথায় কোন ঘটনাটা ঘটে। আমরা যারা মিডিয়াতে কথা বলি আমরাও যাতে করে এই ঘটনা না ঘটে, যে আমরা কোনো একটা ঘটনা বলে ফেলাম যেটা মানুষ সেটাকে বিশ্বাস করছে না, তাহলে আমাদের অবস্থানটা কিন্তু সেখানে মানুষের হালকা হয়ে যাবে। একটা দল হিসেবে আমার মনে হয় একটা প্রতিবাদ আসলে প্রয়োজন ছিল, কিন্তু সেটা আপনারা করেন নাই। যাই হোক, আমি চলে যেতে চাই আকবর হোসেন আপনার কাছে। অনেকগুলো বিষয় এসেছেন, ন্যারেটিভ দাঁড়া করানোর সুযোগ হচ্ছে এখন বা কোনো চেঞ্জ নাই, শেষ কথা কি বলবেন? আসলে আমি যা আগে বলেছি আমার কথাগুলো মোটামুটি সেরকম। রুমিনাপা যে কথাগুলো বললেন, আমি বলছি যে কনটেক্সটকে ইগনোর করা যাবে না। আপনি কোন কনটেক্সটে বিবেচনা করছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি কিন্তু কম্প্যারিজন দিয়ে এই অর্থে এটাকে জাস্টিফাই করছি না। আপনি যদি এই প্রোগ্রাম শেষে এটাতে ইউটিউবে থাকবে, আমি রুমিনাপাকে অনুরোধ করব উনি যেন আবার একটু দেখে নেন। আমাকে বাদ দিন না, দর্শকদের বলেন। তো সেটা যদি হয় তাহলে জিনিসটা বোঝা যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সিঙ্গেল ইনসিডেন্টও হচ্ছে নিন্দনীয় এবং এটা বিচার হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলছি যে এটাকে আমরা যখন দেখব যে দেশে এই সিচুয়েশন, সেটা হচ্ছে সরকার এটাকে প্যাট্রোনাইজ করছে কিনা, সেটা হচ্ছে এখানে বড় বিষয়। এটাই হচ্ছে, এবং আমরা কনটেক্সট ভুলে গেলে আমাদের চলবে না আর কি, সেটাই হচ্ছে আমার মূল কথা। আমার মনে হয় সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপটাই আসলে আশা করা হচ্ছিল। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আসে না, এটাকে থামানোর ব্যবস্থা কি নিচ্ছে সরকার? জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একদমই সময় নেই। দর্শক দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।